দীর্ঘক্ষণ যাবৎ বাজতে থাকা মুঠো ফোনটা একটা সময় বিরক্ত নিয়ে কানে চেপে ধরলেন আলতাফ সাহেব। ফোনের অপর পাশে থাকা ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই শুনতে পেল এক নরম শান্তশিষ্ট স্বর। কেমন আছো ছোট আব্বু? চিনতে পারছো আমাকে? আমি এরিনা। প্রত্যুত্তরে কি বলবেন খুঁজে পেলেন না আলতাফ সাহেব। কিছুটা সময় নিয়ে উত্তরে বললেন, চিনেছি মামুনি, এই তো আল্লাহ রেখেছে কোনো রকমে। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ছোট আব্বু। আসলে তোমাকে কিছু বলার জন্য ফোন দিয়েছিলাম। আমার বিয়ে ঠিক হয়েছে ছোট আব্বু। ডেটও ফিক্সড হয়ে গেছে, এই মাসের লাস্টে। তোমার কাছে অনেক আশা নিয়ে ফোন করেছি আমি। জানি তুমি রাখতে পারবে না, কিন্তু আমি চাই তোমরা সবাই আমার বিয়েতে আসো। আমার তো বাবা নেই, আর তোমাকেই তো আমি বাবার মতোই দেখি। অনেক আশা নিয়ে তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। লাস্টের কথাগুলো এক প্রকার কান্না করে বলে উঠল এরিনা। নিজের একমাত্র বড় ভাইয়ের মেয়ের মুখে কথাগুলো শুনে হৃৎপিণ্ডটা জ্বলে উঠল আলতাফ সাহেবের। এই মেয়েটার কণ্ঠস্বরটা একদমই তার মায়ের মতো, দেখতেও অনেকটা একই রকম লাগে। মিনিট খানেক চুপ থাকার পর অবশেষে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলেন, আচ্ছা মামুনি, আমরা আসবো। সত্যি বলছো তুমি ছোট আব্বু? তোমরা সত্যি আসবা? হ্যাঁ মামুনি। তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ ছোট আব্বু। বলেই খুশিতে দিশেহারা হয়ে পড়ল এরিনা নামের মেয়েটা। খুশি হবে নাই বা কেন? দীর্ঘ ১৯ বছর পর তার ছোট চাচ্চ দেশে আসবেন বলছেন। তাদের মধ্যে পারিবারিক যে দূরত্ব সৃষ্টি হয়েছে, হয়তো সেটা এখন শেষ হওয়ার পথে। এদিকে আলতাফ সাহেব ফোন রাখার পর তার সহধর্মিণী মিন্নাত বেগম এসে জিজ্ঞেস করলেন, কার ফোন এসেছিল? যদিও সে একটু আন্দাজ করতে পেরেছিলেন তার স্বামীর চোখে পানি দেখে। এরিনা ছিল, ওর নাকি বিয়ে ঠিক হয়েছে, আমাদের যেতে বলেছে। সেটা তো ভালো খবর। আপনি কি বলেছেন, যাবেন? দেখো মিন্না, তো তুমি যদি রাজি না থাকো তাহলে আর যাব না। কে বলেছে আমি রাজি না? আমি তো অনেক আগেই যেতে চেয়েছিলাম দেশে, আপনিই তো যেতে দিলেন না। দেখেন, মানুষের রাগ এতদিন থাকা ভালো না। কম তো আর হলো না, ১৯টা বছর শেষ হতে চলল। আর কত? এবার এসব রাগ জিত বাদ দিয়ে চলেন আমরা কালই যাই। স্ত্রীর মুখে এমন কথা শুনে মনটা খুশিতে ভরে উঠল আলতাফ সাহেবের। অনেক ভাগ্য করে এমন একটা মেয়ে পেয়েছিল। সে না হলে এত কিছুর পরেও কোনো মেয়ে যেতে চাইবে সেখানে যেখানে তার সাথে ঘটেছিল এক জঘন্যতম কালো ঘটনা। মনে মনে কথাগুলো ভেবেই এক দীর্ঘশ্বাস ত্যাগ করলেন আলতাফ সাহেব। আলতাফ মির্জা ছিলেন মির্জা বাড়ির সব থেকে ছোট সদস্য। তার বড় ভাই আহাত ছিলেন একজন রাজনীতিবিদ, আর ছিল বড় একটা বোন। তিনি যখন ১০ম শ্রেণীতে পড়তেন তখন তার বাবা মা এক অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার বড় ভাইয়ের বয়স ছিল ২৩-২৪ বছর, আর বোন আলিয়ার বয়স কতই বা হবে, ১৯ কি ২০। সংসারের হাল ধরার জন্য তার চাচারা বড় ভাইকে বিয়ে করিয়ে দেন, আর তার পরের বছরই তার ভাইয়ের ঘরে একজন ছেলে সন্তানের জন্ম হয়। তারা আবার বংশগতভাবে রাজনীতিতে যুক্ত। বড় ভাই রাজনীতিতে যুক্ত থাকার ফলে পরিবারকে তেমন একটা সময় দিতে পারত না সে, যার কারণেই সে বেশি দেখাশোনা করত পরিবারকে। একমাত্র ভাইয়ের ছেলেকে অনেক আদর করতেন তিনি। আদর করে সে নিজেই তার নাম রেখেছিলেন শাহবীর শাহান পূর্ব। পূর্ব বলেই বেশি সম্মোহন করতেন তিনি। অন্যদিকে কিছুদিন পর তার বোনেরও বিয়ে হয়ে যায়, কিন্তু বড় আদরের বোন হওয়ায় বোনকে আর তারা দূরে যেতে দেননি, তাদের সাথেই রেখে দেন। তার ঘরেও এক পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় আমান। এভাবেই চলছিল তাদের সুখময় দিন। একটা সময় যখন তিনি ইউনিভার্সিটিতে ওঠেন তখন তার সাথে পরিচয় হয় মিন্নাত নামের একটি মেয়ের সাথে। মেয়েটি দেখতে অসম্ভব সুন্দরী ছিলেন, এখনো তার কোনো অংশে কম নয়। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে তারা একটা সময় বিয়ে করে নেন। তখন পূর্বের বয়স কতই বা হবে, এই ৮ কি ৯। বিয়ের কয়েক মাস তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু তার কিছুদিন পরই তাদের এই সংসারে যেন কারো বদ নজর লেগে যায়, আর তারপর সবকিছু এলোমেলো হয়ে যায়। গুড মর্নিং পাপা। গুড মর্নিং প্রিন্সেস। আজ এত দেরি করে উঠলে?
ক্লাস নেই? না, সামারের ছুটি চলছে, কলেজের সবাই ভ্যাকেশনে গিয়েছে। আমি শুধু বাসায় বসে বসে ঝিমাচ্ছি, খাচ্ছি, কিন্তু মোটা হতে পারছি না। মেয়ের কথা শুনে হেসে ফেললেন আলতাফ সাহেব। মেয়েটা তার ভীষণ দুষ্টু। মাঝে মাঝে তো তিনি ভেবেই পান না এই মেয়েটা কার মতো হয়েছে। দেখতে তার মায়ের থেকে কোনো অংশে কম না, বরং বলা চলে মায়ের থেকেও বেশি, মাশাল্লাহ। কিন্তু মেয়েটার স্বভাব চরিত্র একদম তার মায়ের বিপরীত। যেখানে তার মা শান্তশিষ্ট নরম ভদ্র, সেখানে সে তার পুরোটাই উল্টো। মেয়রিশ, তুমি এখন নাস্তা করে রেডি হবে? তোমার তো আবার রেডি হতে একদিন সময় লেগে যায়। আমরা একটু পর রওনা দেব। মেয়েটাকে উদ্দেশ্য করে রান্নাঘর থেকে খাবারের বাটিটা টেবিলের উপর রাখতে রাখতে বললেন মিন্নাত বেগম। মেহেরিশ ভুরু কুচকালো তার বাবার উদ্দেশ্যে, মানে সে বুঝতে পারছে না তার মা কোথায় যাওয়ার কথা বলছে। আমরা বাংলাদেশ যাব, তোমার দাদুর বাড়ি। ব্যাস, কথাটা শোনা মাত্রই মুখে থাকা পানিগুলো এক প্রকার বাইরে ছুঁড়ে ফেললো সে। মানে যাদের সে ঠিকমতো চেনে না, কখনো তাদের সম্পর্কে কিছু জিজ্ঞেস করাও যেত না, এমনকি যাদের নাম শুনলেই বাবা তাকে বকা দিত, এখন কিনা তাদের বাড়িতেই যাবে বলছে। এটা কি করে সম্ভব? ওভার অ্যাক্টিং করে শেষ হলে এখন গিয়ে রেডি হও। আর হ্যাঁ, এসব ছিঁড়ে ফাড়া প্যান্ট শার্ট পরা যাবে না, এমনকি সাথে নিয়েও যেতে পারবে না। সেখানে এগুলো পরা বারণ। আর তোমার দাদু বাড়ির মানুষরা এসব পছন্দ করে না। বলেই এক প্রকার ধমকে উঠলেন মেয়েকে। সিরিয়াসলি মম, তুমি এগুলোকে ছিঁড়ে ফাড়া বলছো? তুমি জানো এগুলোর প্রাইস কত? আর এগুলো এখন ট্রেন্ডিং, বুঝেছো? সে যাই হোক, ওটা বাংলাদেশ, আমেরিকা না। সো আমি চাই 8-10টা মেয়ের মতোই স্বাভাবিকভাবেই থাকবে তুমি। আর আমরা শুধু কিছুদিনের জন্য যাচ্ছি। বুঝেছি। বলেই মেহেরিশ খাওয়াতে আবার মনোযোগ দিল। আম্মি, আমাকে নিয়ে যাবে না? চকলেট খেতে খেতে তার মায়ের সামনে এসে জিজ্ঞেস করলো মিরাজ। মিরাজের বয়স 7 বছর আর মেহেরিশের 17। কিছুদিন পরেই 18তে পা দিবে সে। সেদিন সে কালো ঘটনার পরপরই তারা দেশের বাইরে চলে আসে। আসার সময় আলতাফ সাহেবের বড় ভাবি প্রেগনেন্ট ছিল, আর এখানে আসার কিছুদিন পরেই খবর পায় তাদের একটি কন্যা সন্তান হয়েছে। আর তার পরের বছরই মেহেরিশ দুনিয়াতে আসে। মেহেরিশ যখন 10 বছর তখন জন্ম হয় মিরাজের। মেহেরিশ তাদের খুব আদরের ছেলেকে যে ভালোবাসে না এমন নয়, আসলে মেহেরিশকে তারা একটু বেশি ভালোবাসে। পরের দিন বিকাল 4:35, একটু আগে তাদের নিয়ে আসা গাড়িটি এসে থামলো মির্জা মঞ্জিল এর সামনে। গতকাল সন্ধ্যায় তারা প্লেনে উঠেছিল বাংলাদেশের উদ্দেশ্যে। একে একে সবাই গাড়ি থেকে নামলো না শুধু মেহেরিশ। এই প্রথম পথ এতটা লং জার্নি করেছে সে। খুব টায়ার্ড লাগছে তার। গাড়িতেও এক প্রকার ঘুমিয়ে পার করেছে সে। এই মেহরিশ, কি হলো? গাড়ি থেকে নামছিস না কেন? মেয়েকে উদ্দেশ্য করে বলে উঠলেন মিন্নাত বেগম। কিন্তু তার মেয়ে তো বুঝতেও পারেনি যে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছেছে। মিরাজ দৌড়িয়ে গিয়ে এক প্রকার ধাক্কা মেরে মেহেরিশকে ফেললো। এই আপি, ওঠো না কেন? আমার তো চলে আসছি দাদু বাড়ি। মিরাজের ধাক্কা খেতে কোনো মতে ধরফড়িয়ে উঠে বসে মেহেরিশ। দাদু কোথায়? দাদু? বোনের এমন অদ্ভুত কাণ্ডে মিরাজ হেসে বলে উঠল। আপি, তুমি এত কিভাবে ঘুমাও? যেখানে সেখানে খালি পড়ে পড়ে ঘুমাও। যাও, এত ঘুম কোথা থেকে আসে তোমার? ছেলের এমন পাকা পাকা কথা হেসে ফেললেন বাকি সবাই। আর মেহেরিশ মিরাজের কান মলে দিতে দিতে বলল, একদম পাকা হয়ে যাচ্ছিস দিন দিন, বেয়াদব কোথাকার। বড় বোনের সাথে এভাবে কেউ কথা বলে? উফ আপি, লাগতেছে তো, সারো। তোমাদের ড্রামা শেষ হলে বলো, আমরা এখন ভিতরে প্রবেশ করি। এক প্রকার রেগে কথাগুলো বলে উঠলেন মিন্নাত বেগম। গাড়ি থেকে নামতে মেহেরিশ পুরো অবাক হয়ে গেল। ওয়াও বাবা, তোমাদের বাড়ি এত বড়! মেহেরিশ কখনো এমন বাড়ি দেখেনি। আমেরিকায় বিশাল বিশাল অট্টালিকা দেখেছে অনেক, কিন্তু এমন কারুকার্য সম্পন্ন জমিদারি বাড়ি আগে কোনো দিন দেখা হয়নি তার। হবে বাই বা কিভাবে? সে তো এই প্রথম এসেছে বাংলাদেশে। এদিকে আলতাফ সাহেব বিস্মিত নজরে দেখছেন বাড়ির আশেপাশটা।
বাড়িটা অনেকটা আগের মতো থাকলেও সামনের দিকটায় অনেকটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। তার দু চোখে পানি টলমল করছে। এটা যে তার বাড়ি, তাদের বাড়ি। কত শত স্মৃতি জড়িয়ে আছে তার। কেটেছে শৈশব কৈশোর। বাবা, তুমি কোন দুনিয়ায় আছো? মেয়ের এমন আকস্মিক কথায় ভাবনা থেকে বের হয়ে আসলেন আলতাফ সাহেব। উত্তরে মেয়েকে বললেন, আসো ভেতরে যাওয়া যাক, আর বাড়ির ভেতরটা আরো বেশি সুন্দর। কিভাবে প্রবেশ করলো সবাই। আর প্রবেশ করা মাত্রই কেউ একজন হঠাৎ করেই হামলিয়ে পড়ল আলতাফ সাহেবের বুকে। আলতাফ সাহেব আর বুঝতে দেরি হলো না, মেয়েটি আর কেউ নয় বরং এরিনা। মাথায় হাত বুলিয়ে আদরের কণ্ঠে শুধালেন, কেমন আছো মা? এই না মাথা তুলে তাকালো তার ছোট্ট আব্বুর দিকে। একদম তার বাবার মতোই দেখতে এই লোকটা। হবে বাই না কেন, আপন ভাই বলে কথা। তোমরা এসেছো, এখন আমি সব থেকে ভালো আছি ছোট আব্বু। এয়ারপোর্টে এসেই এইনাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল আলতাফ সাহেব তাদের বাসায় আসার কথা। এতক্ষণ আবেগের বশে খেয়াল করেনি তার পেছনে থাকা মানুষগুলোর উপর। কেমন আছো ছোট আম্মু? আলহামদুলিল্লাহ মা। পরক্ষণেই নজর পড়ল মেহেরিসের উপর। মেয়েটা ভীষণ সুন্দর দেখতে হচ্ছে। তার মায়ের থেকেও দেখতে বেশি সুন্দর হয়েছে মেয়েটা। পরনে তার ব্লু কালারের টপস সাথে জিন্স। ইস, ভালোই হয়েছে। তার ওই বদরাগী ভাইটা এখন বাড়িতে নেই, নাইলে এই মেয়েকে এসব পোশাকে দেখে না জানি কোন কাহিনী করতো। কাল রাতেও তো কত কাহিনী করলো যখন জানতে পারলো তার ছোট চাচা দেশে আসছেন। রেগে এক পর্যায়ে গায়ে হাত তুলতে নিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তার ফুপি আসতে বেঁচে গিয়েছিল সে। দেখছো সে কখন থেকে তোমাদের দাঁড় করে রেখেছি। এখন আসো তো, ভিতরে আসো। বাড়ির ভেতরে ঢুকতেই মেহেরিস বাড়ির ভেতরে ঢুকতেই মেহেরিস আরেক দফা অবাক হয়ে উঠল। সত্যি তো বাড়িটা ভেতর থেকে অনেক বেশি সুন্দর। চারপাশের ফার্নিচার গুলো এক কথায় চোখ ধাঁধানো সুন্দর, অনেকটাই অন্যরকম। সবকিছুই গোল্ডের কালারের, যা সৌন্দর্যটা আরো বৃদ্ধি করছে। এদিকে এত বছর পর ভাইকে দেখে চোখের পানি আর আটকিয়ে রাখতে পারলো না আলেয়া বেগম। এতক্ষণ ভাইয়ের আসার খবর শুনে নিজ হাতে রান্না করছিলেন হরেক রকম খাবার, যেগুলো তার ভাই আগে খুব পছন্দ করত। আমার ভাইয়া, কত বছর পর তোকে সামনাসামনি দেখলাম। তোর কি আমাদের একটু মনে পড়েনি বল? এতদিন কেউ রাগ করে থাকে? এবার আর তোকে যেতে দেব না বলে দিলাম। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলেন আলিয়া বেগম। আজ সেও অনেক খুশি। একমাত্র ছোট ভাই তার। কতটা দিন পর যে দেখলো ভাইটাকে, খুশি হবে বাই না কেন। আজ যে মির্জা মঞ্জেল খুশির আমেজ দেখা দিয়েছে বহু বছর পর। আসসালামু আলাইকুম ফুপি, কেমন আছেন আপনি? আরে এ তো দেখি আমার মা ফিরে এসেছে আবার। আয় মা, বুকে আয়। বলেই এক প্রকার জড়িয়ে ধরলেন মেহেরিসকে। এদিকে মেহেরিস এর এত আদর যত্ন দেখে মনে মনে ভীষণ হিংসা হচ্ছে মিরাজ। তাকে কেউ পাত্তাই দিচ্ছে না। সবার মুখে শুধু মেহেরিস আর মেহেরিস। মুখটা ভীষণ কালো হয়ে গেল তার। সেটা লক্ষ্য করতেই আলেয়া বেগম এসে কোলে তুলে নিলেন মিরাজকে আর বললেন, আপনি এই বাড়ির সব থেকে ছোট সদস্য, এখন বুঝছেন শ্বশুর মশাই? বলেই পরপর দু গালে দুটো চুমু দিয়ে দিলেন। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:56। তখন এরিনা তাকে থাকার জন্য উপরের একটা রুম দেখিয়ে দিয়েছিল। সেই যে রুমের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়েছিল, সে কেবলই উঠল ঘুম থেকে। না, তার এখন ফ্রেশ হওয়ার প্রয়োজন। মাথাটা এখনো ঝিম ধরে আছে তাই টানা একটা লম্বা শাওয়ার নিয়ে বের হয়েছে সে। এখন আপাতত নিচে গিয়ে ডিনার করে আবার এসে একটা ঘুম দিবে। সকালে না হয় পুরো বাড়িটা ঘুরে দেখবে। কিন্তু বাইরে বের হতেই বাঁধলো আরেক বিপত্তি। সে যে কোন দিক দিয়ে এসেছিল সেটাই তো ভুলে গেছে। আর বাড়িটা এতই বড় যে প্রথমবার যে কেউই হারিয়ে যেতে সক্ষম। আচ্ছা, রাইট সাইড দিয়ে এসেছিলাম নাকি লেফট? এদিক দিয়ে গেলেই হলো। মনে মনে কথাগুলো ভেবেই সিদ্ধান্ত নিল লেফট সাইডে দিয়ে যাবে সে। যেই ভাবা সেই কাজ। কিন্তু অনেকক্ষণ যাবৎ হাঁটার পরও কোনো কিনারা খুঁজে পাচ্ছে না সে। এখন তো তার রুমটাও চোখে হারিয়েছে। এটা কোন গরু খাতায় পড়ে গেলাম? এটা কি বাড়ি নাকি অন্য কিছু?
হঠাৎ মেরিস চোখ পড়ল সবার লাস্টের কোনায় থাকা একটা রুমের দিকে। রুমের ভেতর লাইট জ্বলছে, তার মানে সেখানে কেউ আছে। আজব, এই দুনিয়ার এক কোনায় আবার কে থাকে? ভয় টয় করে না নাকি? ভাবতে ভাবতেই হেঁটে চলে এলো রুমের সামনে। দরজাটা আচ্ছা লাগানো দেখে তাতে একটা টোকা দিয়ে জিজ্ঞেস করলো, ভিতরে কেউ আছেন? আসলে আমি নিচে যাওয়ার রাস্তাটা ভুলে গিয়েছি, আমাকে একটু সঠিক রাস্তাটা বলবেন প্লিজ? একবার দুবার পুনরায় বলে উঠল মেহরিশ, কিন্তু না, অপর পাশ থেকে কোনো রেসপন্স নেই। তাই কোনো উপায়ন্তর না পেয়ে দরজাটা একটু ধাক্কা দিতেই তার কানে ভেসে আসলো এক গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। ডোন্ট ডেয়ার টু টাচ মাই প্রপার্টি। নিজের ভালো চাইলে আমার এবং আমার জিনিসপত্র দুটোর থেকেই 1000 মাইল দূরত্ব বজায় রাখো মেয়ে। কথাটি কর্ণকোহর হতেই ভয়ে কেমন কেঁপে উঠল মেহরিশ। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বিড়বিড় করে বলে উঠল, আজব, আমি কি আপনার সম্পত্তি চুরি করতে আসছি নাকি? আমাকে কি আপনার চোর মনে হয়? মেহেরিশ, তুমি এখানে কি করছো? মেয়েলির শব্দটি কানে আসা মাত্রই পেছন ফিরে তাকালো সে। এরিনা আপু দাঁড়িয়ে আছে তার থেকে একটু দূরে। চটজলদি তার কাছে এসে দাঁড়ালো মেহরিশ। কাছে এসে বলল, আসলে আপু, আমি রাস্তা ভুলে গিয়েছিলাম, তাই ভুল করে এখানে চলে এসেছি। এই বাড়িটাই এমন, অনেকেই প্রথম প্রথম গুলিয়ে ফেলে। কয়েকদিন যাক, দেখবে আস্তে আস্তে সব মুখস্থ হয়ে যাবে। এখন এসো তো, নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আপু, একটা কথা জিজ্ঞেস করি? বলো। ওই রুমটা কার? মানে ওখানে কে থাকে? মেহরিশের এমন প্রশ্ন শুনে এরিনার মুখটা কেমন যেন মলিন হয়ে গেল, আর সেই মুখেই উত্তর দিল, ওটা আমাদের ভবিষ্যৎ এমপির রুম। এখন আসো তো জলদি। আর কোনো কথা না বলতে দিয়েই এক প্রকার পালানোর মতো করেই তাকে নিয়ে নিচে চলে এলো এরিনা। নিচে নামতেই সে আরেক দফা অবাক না হয়ে পারল না। আজ দিনটাই তার অবাকের উপর অবাক করে যাচ্ছে। খাবার টেবিলে এত এত খাবার দেখে সে বিস্মিত হয়ে বলল, এত খাবার? এগুলো সব তোমার বাবার পছন্দের খাবার ছিল মেহরিশ, আর আমরা তো আর জানি না তোমরা কি খেতে বেশি পছন্দ করো, তাই একসঙ্গে সব কিছুর আয়োজন করেছি। এখন চুপচাপ খেতে বসো তো। খাবার পরিবেশন করতে করতে উত্তরে তার ফুপি বলে উঠলেন। একে একে সবাই আসলো ডাইনিং রুমে। মিন্নাত বেগমের সাথে একজন অর্ধবয়সী মহিলা, যার সাথে হেসে হেসে কথা বলছে তার মা। ব্যক্তিটিকে সে চিনে। এরিনা আপুর সাথে একবারও ভিডিও কলে কথা বলার সময় কথা হয়েছিল তার সাথেও। ও হ্যাঁ, মনে পড়েছে, এটা তো এরিনার আপুর মা। কেমন আছেন কাকিমণি? তুমি আমাকে চিনছো মা? হ্যাঁ, একবার এরিনা আপুর সাথে দেখেছিলাম তোমাকে। মহিলাটি অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরিশের দিকে। মেয়েটা একদমই তার মায়ের মতো দেখতে হয়েছে। সেই চোখ, সেই নাক, গায়ের রংটা হয়তো তার মায়ের থেকে একটু বেশি হবে, শুধু চুলগুলো আলাদা। হয়তো বিদেশের মাটিতে বড় হয়েছে বলে এমন। মেহরিশের চুলগুলো অতটা লম্বা নয়, আবার কালোও নয়, অনেকটা ব্রাউন কালারের আর স্ট্রেট। যে কেউ দেখলে ভাববে হয়তো রং করেছে, কিন্তু না, তার চুলগুলো জন্মগতভাবেই এমন। আর তার সৌন্দর্যকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এতক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। এবার মেরিশ প্রশ্ন করেই বলল, কি দেখছো অমন করে কাকিমণি? ভাবনা থেকে ফিরে আসলেন রেহানা বেগম। প্রতি উত্তরে বললেন, না কিছু না মা, তুমি খেতে বসো, পূর্ব আসে নাই। খাওয়ার মাঝে এমন আকস্মিক প্রশ্ন শুনে সবাই তাকিয়ে রইলেন আলতাফ সাহেবের মুখ পানে। কেউ হয়তো জানা কারণে বা কেউ অজানা কারণে, তার মধ্যে মেহরিশ একজন। তার মাথায় হঠাৎ প্রশ্নরা এসে বসা বাঁধল, এই পূর্বটা আবার কে? তবে তার ভাবনার আর বেশি বেগ পোহাতে হলো না। তার মাঝে আলেয়া বেগম উত্তরে বললেন, ওর যখন ক্ষুধা লাগে নিজে এসেই খেয়ে যায়, আর বাড়ির খাবারটা একটু কমেই খায়। আর কেউ কিছু বলল না আপাতত এই ব্যাপারে। খাওয়া দাওয়ার পালা শেষ করে কেবলই নিজ রুমে এসেছে মেহরিশ। আসার সময় এরিনা ভালো করে দেখিয়ে দিয়েছে কোন দিক দিয়ে উঠতে হয় আর কোন সাইড দিয়ে নিচে নামতে হয়।
এখন আপাতত আরেকটা ঘুম দিবে সে, যে ঘুমে পার করবে পুরো রাত। এমন ভাবনার মাঝেই হঠাৎ দরজার কড়াঘাতের শব্দ শুনতে পেল সে। উফ, এখন আবার কে এলো? মনে মনে বিড়বিড়িয়ে খুলে দিল দরজাটা। তুমি মেহেরিস আপু তাই না? তুমি তো দেখতে অনেক সুন্দর। এমন অদ্ভুত প্রশ্নে চমকে উঠল মেহেরিস। ভালো করে খেয়াল হতেই দেখলো তার দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে। বয়স আনুমানিক 15 কি 16 হবে। আমাকে চিনতে পারবো নাই, আমি তোমার ফুফুর মেয়ে, সম্পর্কে তোমার ফুফাতো বোন হই। বলেই আর চোখে তাকালো মেয়েটা। মেহেরিস যদিও একটু ধারণা করতে পেরেছিল এমন কিছুই হবে, ফেসেও অনেকটা মিল আছে তার ফুপির সাথে, তাই মৃদু হেসে বলল, ও, তুমি তাহলে আয়ানা? যাক, চিনতে তো পারছো। আসলে আমি এতদিন দাদু বাসায় ছিলাম, বেশিরভাগ ওখানেই থাকি স্কুল বন্ধ থাকলে। আর সকালে যখন আম্মুর কাছ থেকে শুনলাম তোমরা আসছো, তাই চলে এসেছি। খুব ভালো করেছো। যাক, অবশেষে একজন সঙ্গী পেলাম। কেন, এরিনা আপুও তো আছে। আরে, উনি তো এখন ব্যস্ত থাকবেন, বিয়ে বলে কথা, আর কিছুদিন পর তো চলেই যাবেন শ্বশুর বাড়ি। তুমি হয়তো জানো না, আপুর বিয়ে তো কাছে হচ্ছে, ওই যে পাশের গ্রামে। আর ছেলে তো পূর্ব ভাইয়ের ফ্রেন্ড। নিজের অযাচিত মনকে এবার আর প্রশ্ন করা থেকে দমিয়ে রাখতে পারল না মেহেরিস। অতঃপর প্রশ্ন করেই বসলো, আচ্ছা, এই পূর্ব ভাইটা কি? আল্লাহ, কি বলো তুমি? এখনো পূর্ব ভাইয়াকে চেনো না? দুপাশে মাথা নাড়ল মেহেরিস, যার মানে না, সে চেনে না। পূর্ব ভাইয়া হলো বড় মামার ছেলে। মানে এরিনা আপুর ভাই? হ্যাঁ, সবার বড় তিনি। ওনাকে সবাই খুব ভয় পায়। ওনার রাগ সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। ওনার যখন রাগ ওঠে তখন কাউকে পরোয়া করে না, বাড়ির সবকিছু ভাঙচুর করে। সত্যি বলতে আমিও ওনার ভয়েই দাদুর বাড়িতে বেশি থাকি। ওনাকে দেখলে আমার আত্মা কেঁপে ওঠে। বিশ্বাস করবা কিনা জানি না, কিন্তু ছোটবেলা থেকে এখন পর্যন্ত ওনাকে আমি কখনোই হাসতে পর্যন্ত দেখি। আর সামনে তো উনি এমপির পদে দাঁড়াবেন। কিন্তু ওনাকে ভোট দিবেন কে? এই না বললা সবাই ওনাকে ভয় পায়। ভাইয়া বাড়ির ভিতরে মানুষদের সাথে যেমন, বাইরে তার পুরোটাই উল্টো। মানুষের জন্য তার জীবন দিয়ে দিতেও দুইবার ভাববে না। আশেপাশের মানুষরাও তাকে অনেক ভালোবাসে, তারাই তো জোর করে ভাইয়াকে এমপি পদের জন্য দাঁড় করিয়েছে। কিছুদিন আগেই তো একজন মহিলা এসেছিল ভাইয়ার কাছে বিচার নিয়ে। তার মেয়েকে নাকি স্কুলে যাওয়ার পথে কিছু ছেলেরা ডিস্টার্ব করে। ভাইয়া গিয়ে সেই ছেলেগুলোকে কি মারটাই না মেরেছে, তারপর আবার নিজেই গিয়ে হসপিটালে ভর্তি করেছে। উনি তো দেখি পুরাই পাগল। আমার সামনে বলেছো, ভুলেও তার সামনে কোনোদিনও বলতে যেও না, তাহলে চাপার দাঁত একটাও থাকবে না। বলেই হেসে উঠল আয়না নামের মেয়েটি। তারপর আবার বলতে শুরু করলো, ও, আরেকটা কথা, আমান ভাইয়া তো ওনার ভয়ে বিদেশ গিয়েছে পড়ালেখা করতে। প্রথম তো যেতেই চাইনি, তারপর ভাইয়ার রাগ দেখে বেচারা আর বাংলাদেশ থাকতে পারলো না। মেহেরিস এবার পুরোপুরি শিওর হলো যে তখনকার সেই পুরুষালী গম্ভীর কণ্ঠটা আর কারো নয়, বরং পূর্ব নামে সেই ব্যক্তিটি। এইসব ভাবনা চিন্তার মাঝেই আয়ানা মেহেরিসকে উদ্দেশ্য করে বলে উঠল, কোথায় হারিয়ে গেলে মেহেরিস আপু? হ্যাঁ, কোথাও না তো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, দোতলার ওপরে ওই যে এক পাশে কিনারে যে রুমটা, সেটা কি পূর্ব ভাইয়ার রুম? হ্যাঁ, ওটাই পূর্ব ভাইয়ার রুম, কিন্তু সে বাড়িতে বেশি থাকে না, রাজনীতির কাজে বাইরে বেশি থাকে। অনেক রাত করে বাড়ি ফিরে আসে, আর মাঝে মাঝে তো আসেও না, তার ক্লাবেই থাকে। কিন্তু তুমি জানলে কি করে যে ওটা পূর্ব ভাইয়ার রুম? ভুরু দুটো উঁচু করে কপাল কুঁচকিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল আয়ানা। আরে তেমন কিছু না, সে অনেক কাহিনী, পরে একদিন বলবো নি। আচ্ছা আপু, তুমি এখন ঘুমাও, কাল আবার কথা হবে। উপরোক্ত কথাটি বলে দরজার সামনে যেতে কি মনে করে যেন থেমে গেল আয়ানা। পেছনে ঘুরে মেহেরিসকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, ভুলেও কিন্তু ভাইয়ার রুমের ভিতর তো দূর, পাশেও যেও না। ভাইয়া তার পার্সোনাল জিনিসে অন্যদের ছোঁয়া পছন্দ করে না, এমনকি তার রুমের ভিতরে কাউকে ঢুকতে পর্যন্ত দেয় না। যখন বেশি প্রয়োজন হয় তখন শুধু এরিনা আপুকে যাওয়ার পারমিশন দেয়। এই রুমের ভেতর যেন হীরা জহরত লুকিয়ে রেখেছে। আমায় খেয়ে দিয়ে কাজ নেই নাকি যে ওই রাক্ষস লোকের কাছে যাব? মনে মনে কথাগুলো ভেবেই মুখে মৃদু হাসি ফুটিয়ে জবাব দিল,
আরে না, আমি কেন ওখানে যাব? নতুন সকাল, নতুন ভোর, একটি নতুন দিনের সূচনা। না চাইতেও হঠাৎ ঘুম ভেঙে গেল মেহেরিসের। চোখে মেলে দেয়ালে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে এসে ঘড়ির কাঁটায় 7:05। মেহেরিসের রুমের বাইরে তার জানালা বরাবর মস্ত বড় দুটি কাঁঠাল গাছ, যেখানে নানান ধরনের পাখিদের কিচিরমিচির শব্দে না চাইতেও তার স্বাদের ঘুমটা ভেঙে গেল। জানালা খুলে থাকার দরুন শব্দগুলো একটু বেশি শোনা যাচ্ছিল। কোনো রকম হেলে দুলে উঠে জানালাটা জিম করে লাগিয়ে দিয়ে ঘুমানোর উদ্দেশ্যে আবার শুয়ে পড়ল সে। এভাবে পার হয়ে গেল আরো 15 মিনিট। অনেক চেষ্টা করেও ঘুম আর চোখে ধরা দিল না মেহেরিসে। এক পর্যায়ে বিরক্তি হয়ে উঠে বসলো সে। দু চোখ ডলতে ডলতে কোনো রকম ফ্রেশ হতে গেল। কাল তো কোনো কিছুই তেমন ভাবে দেখাই হয়নি। আজ না হয় একটু চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখবে। আপাতত না হয় ছাদেই যাওয়া যাক। ভেবেই চলে গেল বাইরে। উদ্দেশ্য আপাতত ছাদ। যেহেতু কাল এরিনার কাছ থেকে উপরে নিচে আসা যাওয়ার প্রতিটা জায়গা ভালোভাবে দেখে নিয়েছিল, তাই ছাদে উঠতে বেশি সময় লাগেনি তার। ছাদে উঠতেই দেখলো ছাদের দরজাটা খোলা। অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। মস্ত বড় এক ছাদ। বড় হবে বাই না কেন, 18% জায়গা নিয়ে বাড়িটি তৈরি। চারপাশে নানান ধরনের গাছগাছালি। বাড়ির পেছনের দিকে অনেক বড় এক বাগান চোখে পড়ল, যেখানে ফুল থেকে শুরু করে নানান ধরনের ফলের গাছও দেখা যাচ্ছে। আজব মানুষ, বাড়ির সামনে সব সময় মানুষ বাগান করে থাকে, আর এরা বাড়ির পেছনে বাগান করে রেখেছে। ভেবেই মনে মনে মৃদু হাসলো মেহেরিস। তারপর হঠাৎ তার চোখ আটকালো ছাদের এক কোণায় একটা চিলেকোঠা। কিন্তু এত বড় চিলেকোঠা, এত বড় চিলেকোঠা দিয়ে এরা করেটা কি? মনে হচ্ছে চিলেকোঠা না, বরং কোনো চালের গোডাউন। এখানে কে থাকবে? চিলেকোঠার পরিবর্তে এখানে কত কিছু করা যেত। এই যেমন সে যদি সবসময় এখানে থাকতো, তাহলে একটা দোলনা বসাতো, সাথে কতগুলো ফুল গাছও লাগিয়ে দিত দোলনাটার ঠিক পাশে। ইস, কত যে সুন্দর লাগতো। পরক্ষণে আবার ভাবলো, আচ্ছা, কি আছে ওই রুমটায়? একবার গিয়ে কি দেখবে এসে? অবশ্যই দেখবে সে। দেখতে হবে না? ইয়া বড় চিলেকোঠায় তারা কি রেখেছে। মনকে আর বেশি অপেক্ষা করলো না সে। দরজার সামনে যেতেই খেয়াল করলো দরজাটা খোলাই ছিল। এতক্ষণ হয়তো দূরে থাকার দরুন ভালো করে খেয়াল করেনি। দরজাটা আস্তে আস্তে খুলে প্রবেশ করলো ভিতরে। ভেতরে ঢুকতে প্রতিবারের মতো আরেক দফা অবাক না হয়ে পারল না। এটা তো দেখি একটা জিম করার এক্সারসাইজের দোকান। জিম করার এত মেশিন দেখে পুরো দমে থেমে গেল সে। এগুলো তো দেখি বেশ দামি। এতগুলো মেশিন একসাথে কে কিনলো? এই বাসায় তো দুজন পুরুষই আছে। এক হলো আলিয়ার বাবা, মানে তার ফুপা। আরেকজন হলো ওই খারুশ লোকটা, পূর্ব না টুর্ব। আলিয়ার বাবা নিশ্চয়ই বুড়ো বয়সে এগুলো ব্যবহার করবেন না। তার মানে এটা সেই মানুষটি, মানে পূর্ব ভাইয়ার নয় তো? হঠাৎ কারো ভারী নিঃশ্বাসের শব্দে দ্রুত পেছন ঘুরলো মেহরিশ। কেউ একজন পুশ আপ করায় ব্যস্ত। লোকটিকে দেখা মাত্রই তৎক্ষণাৎ একটি মেশিনের আড়ালে লুকিয়ে পড়ল আর মনে মনে আওড়ালো, আজব, এমন গরমের মাঝে এমন ফুল হাতার টি শার্ট পরে কেউ এক্সারসাইজ করে? এদের কি মাথায় সমস্যা নাকি? হয়তো অনেকক্ষণ যাবৎ লোকটি এক্সারসাইজ করছে, যার ফলে তার পরনের টি শার্টটি ঘামে ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, যা দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ব্যায়াম করার ফল। আচ্ছা, এই লোকটি কি পূর্ব ভাই? তার এসব ভাবনার মাঝে লোকটি পাশের টেবিলের উপর থাকা একটি পানির বোতল থেকে পানি পান করতে লাগলো। পেছন দিক থেকে দেখলো ব্যক্তিটি কৃতক কার্যক্রম দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। বাবারে, এত লম্বা, 6 ফুট তো হবে। তার সাথে আবার সেই লেভেলের মাসল। আর কোথায় সে 5 ফুট 3 ইঞ্চি। একসাথে দাঁড়ালে হয়তো লোকটার কাঁধের নিচে পড়ে থাকবে ভেবেই নিজের দিকে একবার তাকালো সে। হঠাৎ তার চোখে পড়লো পাশে থাকা ওয়ার্কিং মেশিনটার উপর, যার উপর একটি ডায়েরি রাখা। খুব সুন্দর দেখতে ডায়েরিটা, যেটার উপর বড় বড় অক্ষরে লেখা ওয়াইল্ড। কি আছে ওই ডায়েরিতে ভেবেই ডান হাতটা বাড়ালো ডায়েরিটার উদ্দেশ্যে।
আর তখনই কানে ভেসে আসলো সেই গম্ভীর নিরেট কণ্ঠস্বর। ডোন্ট ডেয়ার। আরেকবারের নেই এবারও আত্মা কেঁপে উঠল তার। কত শান্তশিষ্ট স্বর, কিন্তু কথা বলার ধরন কি ভয়ঙ্কর। বাড়ন্ত হাতটা গুছিয়ে নিয়ে সামনে তাকালো সে। চোখের সামনে দাঁড়ানো লোকটির ফেস থেকে মনে মনে একটা কথাই আওড়ালো, এটা হলো মাশাল্লাহ, মাশাল্লাহ, এত সুন্দর মানুষ হয় দেখতে। মানুষটির গায়ের রং উজ্জ্বল ফর্সা, গালে খোঁচা খোঁচা দাড়ি, সমুদ্রের মতো গভীর চোখ, মণিগুলো ব্রাউন কালার। কত যে শখ তার ব্রাউন কালারের চোখের। মাঝে মাঝে তো সেই ব্রাউন কালারের লেন্স ইউজ করে। আর ঠোঁটগুলো, এর আগে কখনো ছেলে মানুষ দেখনি? এইভাবে আহম্মকের মতো তাকিয়ে আছো কেন মেয়ে? মানে মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করলো মেহেরিস। এর সামনে থাকা মানুষটি মুখে বিরক্তের রেখা ধরে ফের শুধালো, পারমিশন ছাড়া অন্যের পার্সোনাল জিনিস ধরা বা বদ অভ্যাস পরিত্যাগ করো, তাতে ভালো থাকতে পারবে। বলেই তার চোখের সামনে দিয়ে লোকটা চলে যেতে হাঁপ ছাড়লো মেহেরিস। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে। এতক্ষণ লোকটা তার এতই কাছে ছিল যে লোকটার চোখের ভয়ঙ্কর চাহনিতে নিঃশ্বাস নিতেও ভুলে গেছিল সে। হঠাৎ লোকটা দরজার সামনে গিয়ে আবার থেমে গেল। পেছনে ঘুরে মেহেরিসের উদ্দেশ্যে দাঁতের দাঁত চিবিয়ে বলল, এটা আমেরিকা না, এটা বাংলাদেশ। তারপর আবার মেহেরিসের আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো সে। অতঃপর যেতে যেতে বলল, বেয়াদব কোথাকার। তাজ্জব বনে গেল মেহেরির। সে তো কিছুই করলো না, এমনকি কিছু ধরেনি পর্যন্ত। তাহলে লোকটা তাকে বেয়াদব বললো কেন? পরক্ষণে নিজের দিকে একবার পরখ করলো সে। পরনে তার হাঁটুর নিচ সমান 3/4 প্যান্ট আর ঢিলেঢালা টি শার্ট। নিজের পরনে এমন ড্রেস আপ দেখে পরক্ষণেই তার মনে পড়ল সেদিন বলা তার মায়ের কথাগুলো। হয়তো এর জন্যই তার মা বারবার না করেছিল এসব ড্রেস পরতে। কিন্তু সে তো আর এগুলো পরে সবার সামনে যায়নি। ঘুমানোর সময় টি শার্ট পরা ছাড়া তার ঘুম আসে না, তাই তো রাতে ঘুমানোর আগে পরে ঘুমিয়েছিল। তাই বলে তার সাথে এমন ব্যবহার করতে হবে? লোকটা কি একটু বেশি রিয়েক্ট করে না সব সময়? এসব ভেবেই দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়লো মেহরিশ। এভাবেই কেটে গেল আরো 2 দিন। সেদিনের পর থেকে মেহরিশ আর মুখোমুখি হয়নি পূর্ব নামের সেই ব্যক্তিটার সাথে। এদিকে 2 দিনে বেশ ভালো ভাব জমেছে আয়ানার সাথে মেহরিশের। এরিনার সাথে কথা হলেও তত বেশি সময় দিতে পারেনি এরিনা তাকে। দিবে বা কি করে? দিন যত যাচ্ছে তার বিয়ের সময় ততই এগিয়ে আসছে। এই তো কাল বাদে পরশুই তার এঙ্গেজমেন্ট। ছেলে পক্ষদের ইচ্ছে প্রথমে ছোট করে একটা অনুষ্ঠান করে আন্টি বদল করবে, তারপর ধীরে সুস্থে বিয়ে হবে। এতে এরিনাদের পরিবারও দ্বিমত পোষণ করেনি। সেটারই প্রস্তুতি চলছে মির্জা মঞ্জিলে। মির্জা মঞ্জিলের সবাই আপাতত খুব ব্যস্ত তার দিন পার করছে এখন। কিভাবে বাড়ি সাজাবে, কত মানুষের আয়োজন করবে, কে কি পরবে, কত ধরনের খাবারের আইটেম করবে, এসব নিয়েই তাদের দুশ্চিন্তার শেষ নেই। যেহেতু বাড়িতে ছেলে মানুষ বলতেই 2 জন, পূর্ব আর আলিয়ার বাবা জলিল মিয়া। আলতাফ সাহেবের উপর তারা কোনো প্রেশার দেননি। যেহেতু সে এত বছর পর বাড়িতে এসেছে, তাই তাকে এসব ঝামেলা থেকে দূরে রেখেছেন তারা। আর অন্যদিকে পূর্ব, সে এসব ঝামেলা পছন্দ করে না। আবার সামনে তার ইলেকশন, যার জন্য ঠিক মতো বাড়িতেই থাকতে পারছে না সে। তাই তো বিয়ে ঠিক হওয়ার সময় সে আগেই বলে রেখেছিল যে এসব কিছুর মধ্যে নেই আমি, নেই তারই বন্ধু সাব্বির, যার সাথে এরিনার বিয়ে ঠিক হয়েছে। সাব্বির অনেক আগ থেকে পছন্দ করত এরিনাকে, কিন্তু তার ভাইয়ের ভয়ে কিছু প্রকাশ করেনি। এরিনাও পছন্দ করত সাব্বিরকে। দুজনের 2 বছর ধরে রিলেশন চলেছে, যেটা তারা 2 জন ছাড়া আর কেউই জানে না। এক পর্যায়ে এরিনা সাব্বিরকে জানায় যে তার ভাই এসব প্রেম টেম পছন্দ করে না, যা করার খুব দ্রুত করতে। তাই সাব্বির তার বাবা মাকে এরিনাদের বাসায় পাঠায়।
আর পূর্বকে বলে যে তার বাবা মা এরিনাকে খুব পছন্দ করেছে তার জন্য। এতে পূর্ব আর কিছু বলেনি, শুধু তার বোনকে একবার জিজ্ঞেস করেছিল সে রাজি কিনা এই বিয়েতে। তার বোন তার উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল। আর সাব্বির ছেলেটাও ভালো, অনেক আগে থেকে পরিচয় তাদের, তাই রাজি হয় পূর্ব। সকাল থেকে মেহেরিস খুব বিরক্ত বোধ করছে। ফোন নিয়ে তার আমেরিকান ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করার ট্রাই করছিল, কিন্তু এসব হয়নি। সবাই ব্যস্ত তাদের নিজ নিজ গন্তব্যে। এদিকে মেহেরিস মিরাজকে দিয়ে বার কয়েক ডাক পাঠিয়েছিল আয়ানাকে আসার জন্য, কিন্তু আসবে আসবে বলে আর আসছে না। হয়তো ব্যস্ত মেয়েটা, সে তো আর তাদের মতো বাড়ির গেস্ট না যে বসে বসে সময় পার করবে। কি করবে ভেবেই তৎক্ষণাৎ তার মাথায় এলো, আচ্ছা, বাড়ির পেছনে যে বাগান, তা সেটাই গেলে কেমন হয়? এক মনে পণ করেই নিল সে এবার একটু বাগানটা ঘুরে ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ, মিনিটের মধ্যে নেমে আসলো বাড়ি থেকে বাগানে। যেহেতু বাগানটা বাড়ির পেছন সাইডে, তাই ওখানে বেশি মানুষ হয়তো যায় না। সে যেটা বাগান তা দেখেই বোঝা যাচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ, সাথে কিছু কিছু ফুল গাছও আছে। এদের মধ্যে অনেক ফলের গাছের নামই মেহেরিস জানে না। এত কিছুর মধ্যে তার যে গাছটা সবচেয়ে বেশি মন কেড়েছে সেটা হচ্ছে অফ হোয়াইট গোলাপ গাছটা। সাদা কালারটা বরাবরই তার ভীষণ প্রিয়। সেটা যদি হয় আবার সাদা গোলাপ, আচ্ছা কিছু সাদা গোলাপ নিয়ে যদি সে তার রুমে রাখে, এতে তার রুম আর নিজের মন দুটাতেই প্রশান্তি পাবে ভেবেই কিছু গোলাপ ছিঁড়ে নিল। বেশ ভালো কিছু ফুলই ছিঁড়ে হাতে নিল সে। মেহরিশ, কি করছো এখানে তুমি? তার কাছাকাছি একটি মেয়েলি কণ্ঠ শোনা মাত্রই পেছন ফিরল সে। তার ঠিক পেছনে এরিনা দাঁড়িয়ে আছে, কানে তার ধরে রাখা স্মার্টফোনটি, হয়তো কারোর সাথে কথা বলছিল। আসলে আপু, ফুলগুলো খুব সুন্দর আর গোলাপ আমার খুব প্রিয়, তাই কিছু ফুল নিচ্ছিলাম, রুমে নিয়ে টবে রাখবো। এটা কি করছো বোন? তুমি এখানে কেন আসতে গেলে? আমাকে বলতে আমি তোমাকে গোলাপ এনে দিতাম। কেন আপু, এখানে আসাতে কি হয়েছে? এটা তো তোমাদেরই গার্ডেন, তাই না? আর এগুলো তো কিছুদিন পরে ঝরে পড়েই যেত। বাড়ির পেছনে এত সুন্দর ফুল লাগিয়েই বা কি লাভ, যদি সেই সৌন্দর্য কেউ উপভোগ করতে না পারে? কি হচ্ছে এখানে? তাদের উদ্দেশ্য করে কেউ দাঁতের দাঁত চিবিয়ে বলল কথাটি। কণ্ঠটা চিনতে বেশি দেরি হলো না মেহেরিসের। কণ্ঠের উৎস ধরে পেছনে ঘুরতেই দেখলো সেই পুরুষটি দাঁড়িয়ে, যাকে না দেখার জন্য বেচারি দুদিন এত সাবধানে ছিল। আসলে ভাইয়া, ও ভুল করে। বাকি কথাটুকু আর বলতে দিল না পূর্ব এরিনাকে। দৃষ্টি তার আপাতত মেহেরিসের হাতে থাকা ফুলগুলোর উপর। পরক্ষণে এরিনার মুখ পানে দৃষ্টি নিক্ষেপ করলো সে, আর তিরিক্ষি মেজাজে বলে উঠল, তুই চুপ থাক। এই মেয়ে এখানে কি করছো? আর তোমার কত বড় সাহস, তুমি আমার বাগানের ফুল ছিঁড়ছো? তোমরা বাবা মেয়ে কি কারো সৌন্দর্য বা কারো ভালো দেখতে পারো না? এইটা কি তোমাদের রক্তে লেখা আছে? মানুষ ভালো দেখলে কি তোমাদের গা জ্বলে যায়, তাই না? কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল মেহেরিসের শরীরে। সে কি করলো? কয়টা ফুলই তো ছিঁড়েছে, তার জন্য এভাবে বলতে হবে? সে কি জানতো এটা যে এই লোকটার বাগান? তাহলে তো সে মরে গেলেও এখানে আসতো না। আর এটা তো তারও দাদা বাড়ি, তার অধিকার আছে এখানে প্রত্যেকটা জিনিসের উপর। মনে মনে এত কিছু ভাবলেও মুখে বলতে পারলো না কিছুই। আসলেই লোকটাকে বাইরে থেকে যতটা সুন্দর দেখায়, ভেতরে লোকটা ততটাই কুৎসিত, আর কথা বলার ধরন ততটাই তেতো। কি হলো, কথা বলছো না কেন? আসলে আমি জানতাম না এটা আপনার গার্ডেন, তাহলে কখনোই ছিঁড়তাম না, সরি। আমার হোক বা অন্য কারো হোক, তুমি কোন সাহসে ছিঁড়তে গেলে? মেহমানদের মতো থাক, বেয়াদব কোথাকার। বাকি কথাটুকু শেষ করতে পারলো না আর পূর্ব তার আগে। মেহেরিস তার হাতে থাকা ফুলগুলো মাটিতে ছুঁড়ে ফেলে কান্না করতে করতে দৌড়ে চলে গেল বাড়ির ভেতরে। এতক্ষণ চুপ থাকলেও এবার আর চুপ থাকতে পারলো না এরিনা। তার ভাইকে উদ্দেশ্য করে বলে উঠল, ভাইয়া, এটা কিন্তু তুমি ঠিক করলে না। ও জানতো না এটা তোমার বাগান। আর কিছু ফুলই তো ছিঁড়েছে, তাতে এমন রিয়েক্ট করার কি আছে? তুমি কিন্তু একজনের রাগ আর একজনের উপর ছাড়লে। বলেই সেও
হন হন করে চলে গেল সেখান থেকে। কিছুক্ষণ আগে ঘটনা পূর্ব কেবলই এসেছে খাবার টেবিলে। যদিও সে বাসায় নিয়মিত নাস্তা করে না, তবে মাঝে মাঝেই সে বাসাতে নাস্তা করে যায়। আলতাফ সাহেবও সে সময় নিচে এসেছে ব্রেকফাস্টের উদ্দেশ্যে, আর তখনই দেখা হয় তাদের। খাবার খাওয়ার এক পর্যায়ে তার চাচা আলতাফ সাহেব এসে তাকে জিজ্ঞেস করে বলে, কেমন আছো বাবা? ব্যাস এটাই যথেষ্ট ছিল তাকে রাগানোর জন্য। হাতে থাকা পানির গ্লাসটা জোরে ছুঁড়ে ফেললো ফ্লোরে, আর খাবার প্লেটটা হাতে দিয়ে ঠেলে দূরে সরিয়ে দেয়। তারপর দাঁড়িয়ে যে চেয়ারটিতে সে বসেছিল সেই চেয়ারটিতে জোরে লাথি মেরে চলে যায় তার নিজের রুমের উদ্দেশ্যে। সেটাই দেখিয়েছিল এরিনা তখন। সেই সময় তার ফোনে কল আসলে সে ভাইয়ের বের হয়ে কথা বলার জন্য, আর পরবর্তীতে ঘটে এসব ঘটনা। এদিকে উপরে এসে মেহেরিশ দ্রুত তার রুমের দরজা লাগিয়ে দেয়। এবার সে পুরোপুরি স্থির করে নেয় এই বাসায় যতদিন আছে ততদিন আর সে ওই বজ্জাত লোকটার সামনাসামনিই হবে না। তাতে যদি তার রুম বন্দি থাকা লাগে থাকবে সে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, যাকে আপনি কোনো কিছুর বিনিময়ে আটকে রাখতে পারবেন না, যে তার নিজ গতিতে চলবেই। এই যেমন সেদিন ঘটনার পর মাঝখানে কেটে গেছে আরও কদিন। আজ এরিনার এঙ্গেজমেন্ট, মানে আন্টি বদল। সকাল থেকেই বাড়িতে আয়োজন তোড়জোড় চলছে। সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে। বাড়ির চারপাশে লাগানো হয়েছে ফেয়ারি লাইট। আজ বহু বছর পর খুশির আমেজ দেখা দিয়েছে মির্জা মঞ্জিলে। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা। আশেপাশের সব মানুষের আমন্ত্রণ করা হয়েছে। নিমন্ত্রিতরা এসে খেয়ে যেতে পারবে পেট পুরে, নেই কোনো বাধা। সবার জন্য আজ মির্জা মঞ্জিল খোলা, আর এই আদেশ দিয়েছে বাড়ির বড় ছেলে পূর্ব। এর জন্যই তো সাধারণ মানুষ তাকে এত ভালোবাসে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। এরিনার ইচ্ছে সে পার্লার থেকে একটু সাজুগুজু করবে। বড় ভাই পূর্ব এসব একদম পছন্দ করে না, করলেও বোনের দিকে চেয়ে আর আপত্তি করতে পারেনি। আজ শাড়ি পরেছে এরিনা। পার্লার থেকে আসতে আসতে সন্ধ্যা নেমে রাত হলো বলে, যেহেতু বাড়ির কাছে পার্লার, তাই অত বেশি সমস্যা হয়নি আসতে। মেরুন রঙের গর্জিয়াস শাড়ি পরেছে এরিনা। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে দেখতে। এমনিতেও মেয়েটা ভারী মিষ্টি। মির্জা বাড়ির সব সদস্যরাই দেখতে খুব সুন্দর, মানুষের চোখ পড়তে বাধ্য। তার মধ্যে আবার আজ তার ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে, যার খুশি চোখে মুখে উপচে পড়ছে তার। এতে যেন তার সৌন্দর্য আরো বহু গুণ বেড়ে গেছে। সাথে আছে তার 3 বান্ধবী, সবাই তার মায়ের পক্ষের কাজিন। অনুষ্ঠান শুরু হতে চলল বলে কিছুক্ষণের মধ্যে ছেলে পক্ষরা চলে আসবে। এরিনার 2 চোখ কাউকে যেন খুঁজে চলেছে। হ্যাঁ, সেটা আর কেউ নয় বরং মেহেরিশ। মেয়েটাকে আজ সারাদিন দেখেনি, কাজের ব্যস্ততার জন্য খোঁজও নেয়নি তেমন করে। আয়নাকে পাঠিয়েছিল কয়েকবার, কিন্তু মেয়েটা আসেনি। সেদিন ঘটনার পর মেয়েটা আর রুম থেকে বের হয়নি, শুধু খাওয়ার সময় এসে খেয়ে আবার চলে গেছে নিজ রুমে। এদিকে মেহেরিশ তার ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে গ্রুপ আড্ডা দিচ্ছে। এমন সময় সে শুনতে পেল দরজায় কেউ অনবরত কড়া নেড়েই যাচ্ছে। এক পর্যায়ে মুখে বিরক্তির ছাপ নিয়ে দরজা খুলে দিতেই ভেসে উঠল এরিনার মিষ্টি চেহারাটা। আর তখনই মেহেরিশ বলে উঠল, মাশাআল্লাহ আপু, তোমাকে তো খুব সুন্দর লাগছে আজ। কিন্তু আমি তোমার উপর খুব রেগে আছি। আজকে এমন একটা স্পেশাল দিন, আর তুমি কি না রুমে বন্দি হয়ে আছো? আমি এমনিতেই খুশি আছি আপু, তোমার জন্য দোয়া করি তুমি খুব খুব সুখী হও। শুধু দোয়াতে কাজ হবে না, তুমি এখন রেডি হয়ে আমার সাথে নিচে যাবে, বুঝছো? আপু, আমি নিচে যাব না, প্লিজ আমাকে জোর করো না। আর সবাই আছে তো নিচে, আমার কি কাজ ওখানে বলো? এত কিছু জানি না, এই যে এখানে বসলাম। যে পর্যন্ত তুমি আমার সাথে নিচে না যাবে আমিও কোথাও যাব না। বলেই মেহেরিশের পাশ কেটে খাটের এক কোনায় গিয়ে গুটিসুটি হয়ে বসলো এরিনা। তারপর আবার মেহেরিশকে উদ্দেশ্য করে বলে উঠল, শোনো মেহরিশ, আমি জানি তুমি কিসের জন্য রেগে আছো। সেদিন ভাইয়া খুব অন্যায় করেছে সেটা আমি জানি, কিন্তু বিশ্বাস করো, ভাইয়ার উপর থেকে যা দেখায় ভিতরটা ঠিক অন্যরকম। তুমি হয়তো এই প্রথম দেখছো তাই বুঝতে পারছো না। হ্যাঁ মানি, ভাইয়ের রাগটা একটু বেশি, কন্ট্রোল করতে পারে না নিজের রাগটাকে।
কিন্তু মানুষ হিসাবে অতটাও খারাপ নয় সে। এরিনার কথা শুনে মুখে মৃদু হাসি দিল মেহরিশ। জবাবে বলল, আমি তেমন কিছু মনে করিনি আপু। আসলে আমার ওসব গ্যাদারিং ভালো লাগে না, তাই আর কি। হয়েছে, এখন দ্রুত রেডি হও তো, সময় হয়ে যাচ্ছে। মনে হয় ওনারা চলে এসেছে। এরিনার কথায় মেহরিশ ঠিক বুঝতে পারলো এই মেয়েটা তাকে না নিয়ে পর্যন্ত এখান থেকে আর যাবে না, তাই বাধ্য হয়ে বলল, আচ্ছা তুমি বসো, আমি রেডি হচ্ছি। বলে পাশে থাকা লাগেজ থেকে একটা টপস বের করলো, যা দেখে এরিনা উঠে তার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এটা কি নিয়েছো? এগুলো কেউ পার্টিতে পরে? দাঁড়াও, আমি পছন্দ করে দিচ্ছি। বলেই খুঁজে খুঁজে একটা ব্ল্যাক কালারের লং গাউন বের করে হাতে ধরিয়ে দিল মেহরিশের। দ্রুত এটা পরে আসো, আমি এখানেই আছি। বলে আবারও খাটের এক কোণায় বসে পড়ল এরিনা। মেহরিশও আর দেরি করলো না। মেয়েটা ঠিক বুঝতে পারলো এরিনা ঠিক তার ভাইয়ের মতোই জিদ্দি, তাকে না নিয়ে যে যাবে না সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে। 5 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো মেহরিশ, পরনে তার কালো রঙের গাউন। ওয়াশরুমের দরজার শব্দে সামনে তাকালো এরিনা। মেহরিশের দিকে চোখ পড়তে স্তব্ধ হয়ে গেল এরিনা। মেয়েটাকে কি একটু বেশি সুন্দর লাগছে না আজকে, নাকি সব সময় সুন্দর? হয়তো কালো রঙের এই ড্রেসটাতে মেয়েটার সৌন্দর্য আজ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। পরক্ষণে নিজেকে স্থির করে নিয়ে মেহরিশকে উদ্দেশ্য করে শুধালো, মাশাআল্লাহ, আমার বোনটাকে আজ পরীর মতো লাগছে দেখতে। বলেই উঠে গিয়ে মেহরিশের চুলগুলো সাইড সিধে করে দুপাশে ছেড়ে দিল। মেহরিশ ঠোঁটে হালকা লিপস্টিক দিতে দিতে বলল, হয়েছে, এখন চলো। এ কি, সাজবে না? যদিও মেয়েটাকে এমন ন্যাচারাল লুকে হয়তো মারাত্মক সুন্দর লাগছে। না আপু, আমার শাস্তি একটুও ভালো লাগছে না। আর তাছাড়া সময়ও তো নেই, পরে দেখা যাবে আমি সাজলেই দুলাভাই না আবার তোমাকে ছেড়ে আমাকে নিয়ে পালায়। বলে হেসে ফেলল মেহরিশ। ঘড়ির কাঁটায় 4টা বেজে 6 মিনিট। সাব্বিরদের পরিবার এসেছে কেবল একটু আগেই। সাব্বিররাও এরিনাদের মতোই এক ভাই এক বোন। সাব্বির আর পূর্ব প্রায় সমবয়সী, আর সাব্বিরের বোন সিমরানও ঠিক এরিনার বয়সের। তাদের রিলেটিভ সবাই কম বেশি এসেছে আজ। সাব্বির এক জায়গায় এসে গুটিসুটি হয়ে বসে আছে, সাথে তার কিছু ফ্রেন্ড আর বাকি সবাই এরিনার কাজিনরা। যদিও আগে বহুবার এসেছিল এই বাড়িতে তার বন্ধুর সাথে, কিন্তু এবারের সম্পর্কটা একদম আলাদা। নতুন জামাই হবে এ বাড়ির। এদিকে সিমরান মানে সাব্বিরের ছোট বোন এসে ব্যস্ত হয়ে পড়েছে নিজের ফোন নিয়ে সেলফি তুলতে, কিন্তু তার দৃষ্টি খুঁজে চলেছে পূর্ব নামের ব্যক্তিটিকে। অনেক আগে থেকে পূর্বকে তার পছন্দ। একই এলাকার হওয়ার দরুন প্রায় দেখা হয় তাদের, পাশাপাশি ভাইয়ের বন্ধু হওয়ায় একটু বেশি দেখা হতো তাদের মধ্যে। কিন্তু ভয়ে কখনো মুখ ফুটে কিছু বলতে পারেনি সিমরান। বলবেই বা কি করে? তার রাগ সম্পর্কে কম বেশি সবাই অবগত। কিছুদিন আগেই তো তাদের ভার্সিটির এক মেয়ে বলেছিল পূর্বকে ভালোবাসার কথা। মেয়েটিকে কষিয়ে থাপ্পড় মেরেছিল পূর্ব পুরো ক্যাম্পাসের সামনে। ইস, মেয়েটা যত টানা ব্যথা পেয়েছে তার দ্বিগুণ পেয়েছে লজ্জা। সিমরান দেখেছিল সেই মর্মান্তিক দৃশ্য। পূর্বের এখানে এমনিতেই অনেক নাম, আবার সামনে ইলেকশন লড়বে, সেই সুবাদে গিয়েছিল তাদের ভার্সিটিতে। তখনই ঘটে এমন ঘটনা। তবে অনেকক্ষণ এপাশ ওপাশ ঘুরেও কোথাও খুঁজে পেল না কাঙ্ক্ষিত পুরুষটিকে। পাবে বাই কি করে? লোকটি বাড়িতে থাকলে তো তাকে খুঁজে পাবে। সে গতকাল বিকেলে বাসা থেকে বের হয়েছে সে। সামনে ভোট থাকার দরুন ভীষণ ব্যস্ততায় দিন পার করছে পূর্ব। তার মধ্যে আবার তার সহযোগী সাব্বির নেই পাশে, একাই সবকিছু হ্যান্ডেল করতে হচ্ছে তাকে। সাব্বিরকে 2 দিনের জন্য ছাড় দিয়েছে পূর্ব। আপাতত সে একাই সামলিয়ে নিতে পারবে সবকিছু। তাই রাতেও আর বাড়িতে ফিরে আসতে পারেনি পূর্ব। কিন্তু দায়িত্ব পালনে এক বিন্দুও নড়চড় ছিল না তার। ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে ঠিকই খোঁজ খবর নিয়েছে সবকিছুর। অবশেষে নিচে নেমে আসলো এরিনা, আর ডান পাশে তার মেহরিশ। সবার চোখ এখন আপাতত এই 2 রমণীতে আবদ্ধ। ইস, কি সুন্দর লাগছে মেয়ে দুটোকে। হয়তো মেহরিশ নামের মেয়েটিকে একটু বেশি সুন্দর লাগছে। অনুষ্ঠানে আসা সকল মেহমানদের দৃষ্টি আপাতত এখন তাদের উপর নিবদ্ধ। এরিনাকে সবাই কম বেশি চিনলেও চিনে না তার পাশে থাকা সুন্দরী রমণীটাকে।
কালো রঙের ড্রেসটায় মেয়েটাকে কি স্নিগ্ধ লাগছে দেখতে। অনুষ্ঠানে আসা প্রায় সকল যুবকদের নজর এখানে মেহেরিসের উপর। মনে মনে অনেকে তো তাদের মনের রাজ্যের রানীও কল্পনা করে ফেলেছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা সুঠাম দেহি গম্ভীর বদমেজাজে পুরুষটিরও চোখ এড়ায়নি মেহেরিস। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। কিছুক্ষণের জন্য ছোট্ট এই মেয়েটা নাড়িয়ে দিয়েছিল কি তার হৃদয় সত্তাকে। কোনো এক অজানা ঘরে তলিয়ে গেছিল সে। পরক্ষণে কিছু মনে করে যেতেই তৎক্ষণাৎ নিজের দৃষ্টি সরিয়ে ফেলল সে। কিছুক্ষণের জন্য হয়তো এই ছোট্ট মেয়েটি তার হৃৎপিণ্ড স্থগিত করে দিয়েছিল, তবে তা বেশিক্ষণ স্থায়ী করতে পারেনি এই পাষণ্ড পুরুষটির বুকে। তারপর চলে যেতে লাগলো নিজের রুমের দিকে। মনে মনে আওড়ালো, এরা মায়াবী, এরা ছলনাময়ী। প্রথমে নিজের সৌন্দর্য দিয়ে সামনে থাকা মানুষটাকে বশ করে ফেলে, তারপর তার সুন্দর জীবন আর সাজানো গোছানো সংসারটা ভেঙে তছনছ করে দেয়। অনুষ্ঠান শুরু হচ্ছে অনেক আগে। এখন খাওয়া দাওয়ার পালা চলছে। মেহমানদের খাবার পরিবেশন করছে ভাড়াকৃত আনা ওয়েটাররা। লো মিউজিকে গান বাজছে। ছোটরা সবাই দৌড়াদৌড়ি করছে আশেপাশে। আর তাদের মাঝেই একটি সোফায় চুপচাপ বসে আছে এরিনা। শ্বশুরবাড়ির সবাই উপস্থিত হওয়ায় খুব নার্ভাস ফিল করছে সে, পাশাপাশি খুব আনন্দিত সে। এতদিন পর ভালোবাসার মানুষটিকে পার্মানেন্ট পেতে যাচ্ছে আজ, যে তার ভীষণ খুশির দিন। তার সাথে মূর্তির ন্যায় বসে আছে মেহেরিস। ভীষণ একা লাগছে তার। এত মানুষ থাকা সত্ত্বেও তার মন বসছে না এখানে। হয়তো তার ফ্রেন্ডদের মিস করছে সে। আমেরিকায় থাকাকালীন প্রতিটি অনুষ্ঠানে সে তার ফ্রেন্ডদের সাথে অ্যাটেন্ড করছিল। এই প্রথমবার সে তাদের ছাড়া একা কোনো পার্টিতে এসেছে বলেই হয়তো মনটা খারাপ। তার উপর আবার এসব মানুষের অদ্ভুত চাহনি। আশেপাশের মানুষগুলো তার দিকে এমনভাবে পর্যবেক্ষণ করছে যেন বিয়েটা এরিনার না বরং তার। আজব। এভাবে পার হলো আরো কিছু সময়। সবাই বসে আছে পূর্ব নামের লোকটির জন্য। সেই যে তখন নিজের রুমে গিয়েছে, এখনো আসার নাম নেই। তার অনুপস্থিতিতে কিভাবে আন্টি বদল করবে এরিনা? ভাইটাকে ছাড়া যে কোনো কিছুই করে না সে। তার মধ্যে আজ তার অনেক বড় একটা স্পেশাল দিন। ভাইটা কি তার কখনোই স্বাভাবিক হবে না? এমন ভাবনার মাঝেই নিচে নেমে আসলো পূর্ব। পরনে তার সাদা পাঞ্জাবি, পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে সিঁড়ি দিয়ে নামছে সে। আপাতত সবার দৃষ্টি মূল কেন্দ্রী হলো এখন পূর্ব। এমনিতেই লোকটা দেখতে মারাত্মক লেভেলের হ্যান্ডসাম, সাথে তারই গম্ভীর পার্সোনালিটি যেন তার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দেয়। এই যে লোকটা সিম্পল একটা সাদা কালারের পাঞ্জাবি পরেছে, এতেই যেন লোকটাকে ভীষণ সুন্দর লাগছে। মনে হচ্ছে পাঞ্জাবিটা যেন তার জন্যই বানানো হয়েছে। এতক্ষণে দৃষ্টির খোরাক মিলল সিমরান মেয়েটার। সেই কখন থেকে অপেক্ষা করছিল মেয়েটি তার জন্য। শুধু সিমরান নয়, অনুষ্ঠানে আসা প্রত্যেকটি মেয়ের দৃষ্টিতে এখন শুধু পূর্ব ও গোচরে লুকিয়ে চুরিয়ে কয়েকটা ছবি তুলে নিল সিমরান নামের মেয়েটি। মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। একবার বিয়েটা হোক তার ভাইয়ের, তারপরই এই বাসায় এসে পড়ে থাকবে সে। আত্মীয়তার অজুহাতে এই বাড়ি থেকে আর এক কদমও দূরে থাকবে না ভেবেই আবারও হেসে উঠল সিমরান। সবার মতো মেহেরিসও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে পূর্বের পানে। লোকটাকে আজ এই প্রথম এত ভালোভাবে খেয়াল করলো মেহেরিস। অসম্ভব সুন্দর দেখতে লোকটা। আচ্ছা, পার্টিতে কেউ এমন সাদামাটা পাঞ্জাবি পরে? এত যেমন পার্টি না, বরং কোনো মানুষের 4 দিনের খরচে দাওয়াত খেতে এসেছে বলে মনে হচ্ছে তার। তাও কি সুন্দর লাগছে দেখতে। পরক্ষণে নিজের মনকে ধিক্কার জানালো মেহেরিস। লোকটা দেখতে যতই সুন্দর হোক না কেন, ভেতরটা তার পুরাই তেতো। কেমন ব্যবহার করে সে তার সাথে? আচ্ছা, লোকটাকে শুধু তার সাথেই এমন ব্যবহার করে? কই, বাকি কারোর সাথে তো এমন ব্যবহার করতে দেখেনি সে। তাহলে তার সাথেই কেন এমন করে? এত শত ভেবে তার লাভ কি? কিছুদিন পর তো সে চলেই যাবে। ওই তো পূর্ব এসেছে, এখন তাহলে বাকি কাজটা সম্পূর্ণ করা যাক। পূর্বকে দেখা মাত্রই বলে উঠলেন আয়ানার বাবা জলিল মিয়া। পূর্ব এসে দাঁড়ালো তার বোনের সম্মুখে। বোনের মায়া ভরা মুখটার দিকে তাকিয়ে কি যেন দেখলো সে কিছুক্ষণ ধরে। হয়তো বোনটাকে তার আজ ভীষণ মায়াবী লাগছে দেখতে, তাই পরখ করলো মন দিয়ে।
তারপর নীরবতা ভেঙে সে গম্ভীর কণ্ঠে শুধালো। শুরু করা যাক। এতক্ষণ যার অপেক্ষাতে বসেছিল সবাই, তার অনুমতি পাওয়া মাত্রই আন্টি পরানো হলো এরিনাকে। এদিকে মেহরিশ এখন সে আগের ন্যায় বসে আছে। পূর্ব সামনে আসা মাত্রই নিচে মুখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে আছে মেহরিশ। চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। মেয়েটা হয়তো সেদিনের ব্যবহার বা অন্য কোনো কারণে এভাবে আর বেশিক্ষণ থাকতে পারলো না মেহরিশ। একটা সময় উঠে পালানোর মতো করেই চলে গেল বাইরে। একটু ঠান্ডা বাতাস আর একটু প্রশান্তির প্রয়োজন এখন তার। বাইরে আসা মাত্রই হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগলো। লোকটি দ্রুত তাকে ধরে ফেললো পড়ে যাওয়া থেকে। আহারে আহারে ম্যাডাম, আসতে পড়ে যাবেন তো। পুরুষালীর নরম কণ্ঠস্বরটি কানে যাওয়া মাত্রই তাকালো সামনে থাকা পুরুষালীর মুখপানে। লোকটিকে তার চেনা চেনা লাগছে। কার সাথে যেন চেহারায় মিল রয়েছে। আয়ানার সাথে লোকটির ফেজের অনেকটা মেল আছে। মেহরিশের এমন ভাবনার মাঝেই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি তাকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, হাই, আমি আমান, আমি মির্জাবাড়ির ছোট ছেলে। মেহরিশ ঠিক আন্দাজ করতে পারলো যে এনি আয়ানার বড় ভাই আমান, কিন্তু সে তো বিদেশে ছিল। এখানে কবে এলো? এখন নাকি অনেক আগেই? কি হলো ম্যাডাম, কোন দুনিয়ায় হারিয়ে গেলেন? আমি মেহেরিশ। বলেই মুখে একটা আলতো হাসি দিল মেয়েটা। মেহেরিশ, নাইস নেম। তো আপনি কি ছেলে পক্ষ থেকে নাকি মেয়ে পক্ষ থেকে? মেয়ে পক্ষ হলে অবশ্যই চিনত। মুখের বাকি কথাগুলো বলার আগে কেউ একজন এসে আমানের উদ্দেশ্যে বলে উঠল, এই ব্রো, কখন থেকে খুঁজেছি তোকে। হোয়ার হ্যাভ ইউ বিন লাস্ট সো লং টাইম? তুমি এত সময় কোথায় হারিয়ে গিয়েছিলে? লোকটার কথাতে মেহরিশ তার দিকে তাকালে বুঝতে আর দেরি হলো না যে প্রশ্ন করা লোকটা বাংলাদেশি নয়। হেই ইউ বিউটি গার্ল, আই অ্যাম প্রিন্স ফ্রম কানাডা। হেই সুন্দরী মেয়ে, আমি প্রিন্স, কানাডা থাকি। বলেই এক হাত বাড়িয়ে দিল প্রিন্স নামের ছেলেটি। জবাবে মেহরিশ বলল, আই এম মেহেরিশ। এরই মধ্যে কেউ একজন হামলে পড়ল আমার নামের ছেলেটির বুকে। ভাইয়া, তুমি হঠাৎ কখন এসেছো? বলে আসবে না? আমি তো প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভেবেছি হয়তো ভুল দেখছি, পরে শিওর হলাম। না, আমার ভাইকে আমি চিনতে পারবো না তা কি হয়? এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো, ভিতরে আসো। আমানকে কিছু বলার সুযোগ না দিয়ে এক প্রকার টেনে ভিতরে নিয়ে গেল আয়ানা। এদিকে প্রিন্স এখনো চেয়ে আসছে মেহরিশের দিকে। ভাবছে এরা কি বলছে বাংলা ভাষা? বেশি বুঝে না প্রিন্স, বুঝবে কি করে? সে তো কানাডার ছেলে। আমানের সাথে 4 বছর ধরে ফ্রেন্ডশিপ তার। সেই সুবাদে এসেছে বাংলাদেশে তার বোনের বিয়ে উপলক্ষে। আমানের মুখে মাঝে মাঝে বাংলা শুনে কিছু কিছু ওয়ার্ড বুঝলেও বাকি সব কথা তার মাথার উপর দিয়ে যায়। 15 মিনিট হলো মেহরিশ বাইরে দাঁড়িয়ে তার বেস্ট ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছে। মেয়েটির নাম যারা। সে একজন আমেরিকান। যারা এবং তার মা তাদের বাড়ি থেকে তার নানুদের বাসা শিফট হয়েছে। তার বাবা ইদানিং পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছিল, যার ফলে তার বাবা মায়ের মধ্যে অনেক বড় ঝগড়া হয় আর তারা তখন তার নানু বাসায় শিফট হয়ে যায়। এই সম্পর্কেই কথা বলছিল মেহরিশের সাথে যারা। কথা বলাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে আশেপাশে কি হচ্ছে সে খবরই নেই তার। আসলে এটা হওয়াটাই কি স্বাভাবিক নয়? এতদিন পর তার বেস্টি ফ্রেন্ডের সাথে কথা বলছে, তাও আবার এত গুরুত্বপূর্ণ টপিকে। এখানে আসার পর বেশি সময় দিতে পারেনি তারা একে অপরকে। কথা বলার এক পর্যায়ে কেউ হঠাৎ এসে কষিয়ে এক থাপ্পড় মারলো তার গালে। থাপ্পড়টা এতই জোরে ছিল যে তার অপর হাতে কানের সাথে ধরে রাখা ফোনটা ছিটকে দূরে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ড লাগলো তার বুঝতে যে তার সাথে হয়েছেটা কি, আর হঠাৎ কেই বা এসে তাকে এত জোরে আঘাত করলো। চোখ তুলে তাকাতেই চোখে পড়লো কেউ একজন তার দিকে রক্ত মাখা চোখ নিয়ে তাকিয়ে আছে। চোখগুলোতে রক্ত যেন টলমল করছে। হঠাৎ কি হলো? লোকটা তাকে এভাবে মারলো কেন? কিছুই মাথায় আসছে না মেহেরিশের। ওড়না যদি নিচেই পড়ে থাকে তাহলে সেটা নেওয়ার দরকার কি? মানুষকে যদি এতটাই শরীর দেখানোর ইচ্ছা হয় তাহলে ওড়না নেওয়ার কি দরকার? মেহেরিশের এবার চোখ পড়ল লোকটির হাতে থাকা তার কালো রঙের দোপাট্টির উপর।
কিছুক্ষণ আগে মেহেরিশ কথা বলাতে এত ব্যস্ত ছিল যে এক পর্যায়ে তার গলা থেকে জর্জেটের দোপাট্টাটি নিচে পড়ে যায়। যেহেতু সে ওড়না নিতে অভ্যস্ত নয় আর ড্রেসের সাথেও তো ওড়না ছিল না, তখন এরিনা আপু তাকে তার রুম থেকে একটা ব্ল্যাক জর্জেট দোপাট্টা এনে দিয়েছিল। সেটা পরে নিচে নেমেছিল সে। ওড়না পরে যাওয়ার দরুন বাইরে কতগুলো ছেলে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা চোখে পড়েছিল পূর্বকে দেখা মাত্রই ছেলেগুলো হনহন করে পালিয়ে যায়। বেয়াদব একটা। এবার আর চুপ থাকতে পারলো না মেহেরিশ। প্রথমত, লোকটি এত জোরে মেরেছে যে তার চোখ দিয়ে অনবরত পানি পড়তেই আছে, আর দ্বিতীয়ত তাকে এসব বাজে কথা বলেছে কোন অধিকারে। তাই রাগের বশে করে ফেললো আরেক ভুল। নাক টানতে টানতে বলল, আমার শরীর আমার ইচ্ছা, আমি সবাইকে দেখাবো, তাতে আপনার কি? হ্যাঁ, ঠাস। মেহেরিশের কথা বলতে দেরি, আরেক গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। এবারে থাপ্পড়টাতেও আরো জোরে দিয়েছে পূর্ব। ব্যথায় চিৎকার দিয়ে কান্না করতে করতে ভেতরে চলে গেল মেহেরিশ। আর পূর্ব আগের ন্যায় স্থির দাঁড়িয়ে হাতে তার মুষ্টিবদ্ধ করে সে কালো দোপাট্টাটি।